ইরানি তেল সংরক্ষণাগারে ইসরায়েলের হামলা, টার্গেটে পানি বিশুদ্ধীকরণ প্ল্যান্ট, ভিন্ন মোড় নিচ্ছে কি যুদ্ধ পরিস্থিতি? তেহরানে বীরদর্পে লড়াই নিয়ে প্রশ্ন তুলেছে প্রতিবেশী আরব রাষ্ট্রগুলো। কেন লক্ষ্যভ্রষ্ট হচ্ছে ইরানের ড্রোন আর মিসাইল? মধ্যপ্রাচ্যের যে দেশে রোজায় নেই প্রকাশ্যে খাবারের বিধিনিষেধ, ইফতার শুরু কামানের গোলার শব্দে, কোন সে দেশ? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের হামলায় জ্বলছে ইরানের তেল সংরক্ষণাগার। হামলা আরও তীব্র করার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতেও হাল না ছাড়ার দৃঢ় প্রত্যয় জানিয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। হামলার টার্গেটে পড়েছে বিশুদ্ধ পানির উৎস। ইরানি পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টে যুক্তরাষ্ট্রের হামলার 24 ঘন্টা না যেতেই প্রতিশোধের পাল্টা আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বাহরাইনের একই ধরনের অবকাঠামো। দেখা দিচ্ছে সুপেয় পানির সংকট। এমন অবস্থায় কৌশল পাল্টে ভিন্ন দিকে মোড় নিচ্ছে কি যুদ্ধ পরিস্থিতি? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। কালো ধোঁয়ায় ছেয়ে গেছে পুরো আকাশ। ভয়াবহ আগুনে জ্বলছে তেহরানের তেলের ডিপোগুলো। সময়ের সাথে সাথে বাড়ছে আগুনের তীব্রতা। আগুন ছড়িয়ে পড়েছে প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে। যুদ্ধের নবম দিনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় এভাবেই আগুন জ্বলছে ইরানের রাজধানী তেহরানের শেহরান তেলের ডিপো সহ আশেপাশের স্থাপনাগুলো। জ্বালানি ভাণ্ডার এবং সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে হামলার দায় স্বীকার করে ইসরায়েলি বাহিনী জানিয়েছে অবকাঠামোগুলোর সাথে ইরানের সশস্ত্র বাহিনীর সম্পর্ক রয়েছে। ইরানে হামলা চালিয়ে এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জোট 1350-র বেশি নাগরিককে হত্যা করেছে। ইরান ছাড়াও লেবাননের রাজধানী বৈরুত সহ বিভিন্ন শহরে হিজবুল্লাহ গেরিলাদের লক্ষ্য করে চলছে ইসরায়েলিদের মিসাইল ও ড্রোন হামলা। হত্যা করা হয়েছে শতাধিক শিশু সহ 400-র বেশি বেসামরিক নাগরিককে। সাজোয়া যান নিয়ে লেবাননের ভেতরে স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েলিরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে ঘোষণা দিয়েছেন ইরানের আত্মসমর্পণ ছাড়া হামলা বন্ধ হবে না। চলতি সপ্তাহে হামলার তীব্রতা আরও বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ইরান যুদ্ধে যুক্তরাজ্যের যোগ দেওয়ার প্রস্তাব নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বলেছেন যুক্তরাষ্ট্র এরই মধ্যে যুদ্ধ জয় পেয়েছে, তাই কারো সহায়তা আর দরকার নেই। তবে এই হুমকি আর হুঁশিয়ারিকে তোয়াক্কা না করে পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইরান। সৌদি, কুয়েত, কাতার ও বাহরাইন সহ রবিবারও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিসহ নানা স্থাপনায় কয়েক দফায় হামলা চালায় ইরান। সংযুক্ত আরব আমিরাতে নিহত বেড়ে দাঁড়িয়েছে 4 জনে। কুয়েতে ড্রোন ভূপাতিত করার দাবি তুলেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। বাহরাইনের একটি পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে ইরানের ড্রোন হামলার পর 30টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। পানির সংকটের শঙ্কার কথা জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে রবিবার সকাল থেকে চলছে হামলা। এতে আহত হয়েছে বেশ কয়েকজন। আগুন ধরে যায় বেশ কয়েকটি ভবনে। ভয় দেখিয়ে আর চাপে ফেলে ইরানকে দমিয়ে রাখা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। অভিযোগ করেন মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে বিভাজনের চেষ্টা করছে ইসরায়েল। আর মার্কিনি ও ইসরায়েলিদের সেই স্বপ্ন কখনোই বাস্তবায়ন হবে না বলে জানান মাসুদ পেজেশকিয়ান। প্রতিবেশী দেশগুলোতে অনিচ্ছাকৃত হামলার জন্য শনিবার দুঃখ প্রকাশ করলেও এখনও সেসব দেশে বন্ধ হয়নি ইরানের হামলা। যুদ্ধের মাঝেই ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন করা হয়েছে, তবে এখনও আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করেনি তেহরান। ইরানের সরকার পরিবর্তনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের সমালোচনা করেছে চীন। তেহরানের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখিয়ে দ্রুত মধ্যপ্রাচ্যে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানায় বেইজিং। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। এদিকে বেশ কয়েকজন মার্কিন সেনাকে বন্দী করার দাবি করেছে ইরান। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানির এমন দাবি প্রত্যাখ্যান করেছে মার্কিন বাহিনী। এরই মাঝে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে অনায়াসে আরও অন্তত 6 মাস তীব্র যুদ্ধ চালানোর সক্ষমতা আছে তেহরানের। হিজল জোবায়েরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান বেশ কয়েক মার্কিন সেনাকে আটক করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি চাঞ্চল্যকর এই দাবি জানিয়েছেন। তবে যুক্তরাষ্ট্র এসব ঘটনা গোপন করার চেষ্টা করছে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। আল জাজিরা জানিয়েছে এক্সে লারিজানি লেখেন, আমাকে জানানো হয়েছে যে কয়েকজন আমেরিকান সেনাকে বন্দী করা হয়েছে, কিন্তু আমেরিকানরা দাবি করছে তারা যুদ্ধে নিহত হয়েছে। তবে তাদের সব ব্যর্থ চেষ্টা সত্ত্বেও সত্যকে বেশি দিন লুকিয়ে রাখা সম্ভব নয়। এদিকে এই দাবি উত্থাপনের সঙ্গে সঙ্গে মার্কিন সামরিক বাহিনী তা প্রত্যাখ্যান করেছে। মার্কিন কেন্দ্রীয় কমান্ড সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স বলেছেন, ইরানি শাসক গোষ্ঠী মিথ্যা ছড়াতে এবং বিভ্রান্তি তৈরির জন্য যা কিছু সম্ভব তা করছে। সেন্টকমের এক মুখপাত্র আল জাজিরার কাছে ইরানের দাবিকে মিথ্যা ও প্রতারণামূলক বলে সমালোচনা করেছেন।
এদিকে ইরান আরও বলেছে তাদের হামলায় ২৪ ঘণ্টায় নতুন করে ২২০ জনেরও বেশি মার্কিন সেনা হতাহত হয়েছে। মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর ওপর ধ্বংসাত্মক আক্রমণ অব্যাহত রয়েছে। ইরানের খাতামুল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্রের বরাত দিয়ে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB ও পার্স টুডের ওয়েবসাইটে এ তথ্য দেওয়া হয়েছে। ওই মুখপাত্র দাবি করেছেন ইরানের হামলায় মার্কিন বাহিনীর অবকাঠামো ও সম্পদ ব্যাপক মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে। মুখপাত্র বলেন, মার্কিন নৌবাহিনীর পঞ্চম বহরে হামলায় ২১ মার্কিন সেনা নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। আল জাফরা ঘাঁটিতে হতাহত হয়েছেন প্রায় ২০০ জন। পাশাপাশি পারস্য উপসাগরের উত্তরে একটি মার্কিন মালিকানাধীন তেলবাহী জাহাজেও হামলা হয়েছে, সেখানেও অনেকেই হতাহত হন। মার্কিন বাহিনীর অবস্থান ও তাদের স্থাপনা লক্ষ্য করে চলমান বিধ্বংসী হামলা অব্যাহত থাকবে জানিয়ে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC বলেছে তারা অনায়াসেই আরও অন্তত ৬ মাস তীব্র যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স্ট নিউজ এজেন্সি জানায়, IRGCর মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি এক বিবৃতিতে বলেছেন, বর্তমান গতির এই যুদ্ধ তারা দীর্ঘ সময় ধরে চালিয়ে যেতে পারবে। অন্যদিকে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি আমলে না নিয়ে নিজেদের হামলার জয়গান গেয়ে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। AFPর প্রতিবেদনে বলা হয়েছে, নাইনির বক্তব্য সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মূল্যায়নের সম্পূর্ণ বিপরীত। ট্রাম্প দাবি করছেন ইরানের ওপর আমেরিকা ও ইসরায়েলের হামলা অত্যন্ত সফল হয়েছে। চলতি সপ্তাহে ট্রাম্প বলেন, আমরা এ যুদ্ধে বড় ব্যবধানে জিতছি। আমরা ইরানের শয়তানি সাম্রাজ্য গুঁড়িয়ে দিয়েছি। এই যুদ্ধ কয়েক সপ্তাহ ব্যাপী চলতে পারে বলে মনে করছেন তিনি। তবে বিশ্লেষকদের মতে কয়েক সপ্তাহ নয়, কয়েক মাস বা তারও বেশি সময় ধরে চলতে পারে এই যুদ্ধ। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর গোপন প্রতিবেদন অনুসারে ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনে বড় ধরনের সামরিক অভিযান চালালেও তা সফল হওয়ার সম্ভাবনা খুবই সামান্য। হিজল জোবায়ের, বাংলা ভিশন। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা আর পাল্টা প্রতিশোধের মধ্যে হুঁশিয়ারি দিয়েছে আলোচিত পরাশক্তি চীন। আগ্রাসী শক্তিকে হুঁশিয়ারি করে চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইরানের সরকার পরিবর্তনের চেষ্টা সফল হবে না। সামরিক অভিযান অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়ে বলেছেন, ইরান আর উপসাগরীয় দেশগুলোই নিজেদের ভাগ্য ঠিক করবে, বাইরের চাপ নয়। চীনের এমন কড়া অবস্থান কি ইঙ্গিত দিচ্ছে? চীন কি ইরানের সহায়তায় এগুবে নাকি কূটনৈতিক মধ্যস্থতাকারীর ভূমিকা নেবে? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইরানের সরকার পরিবর্তনের চেষ্টা কখনোই সফল হবে না। মধ্যপ্রাচ্যের চলমান উত্তাপের মাঝেই সরাসরি হুঁশিয়ারি দিল চীন। ৮ই মার্চ বেইজিংয়ে ১৪তম জাতীয় গণকংগ্রেসের ফাঁকে এক সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যে চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে অস্থিরতা এবং সামরিক সংঘাত অবিলম্বে বন্ধ করতে হবে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের নেতৃত্ব পরিবর্তন করতে পারে যুক্তরাষ্ট্র। এর মধ্যেই সামনে আসলো বেইজিংয়ের পক্ষ থেকে দেয়া সতর্কবার্তা। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, ইরান ইসরায়েল সংঘাত বন্ধে চীন কি সরাসরি ভূমিকা রাখবে? চীনের অবস্থান সবসময় ন্যায্য ও নিরপেক্ষ। আমরা বহুবার আমাদের মূল নীতিমালা ঘোষণা করেছি, সেটা হচ্ছে যুদ্ধ বন্ধ করা এবং সংঘাত শেষ করা। প্রাচীন চীনা জ্ঞান বলে, অস্ত্র ভয়ঙ্কর একটি জিনিস, বিবেচনা ছাড়া সেটা ব্যবহার করা উচিত নয়। মধ্যপ্রাচ্য এখন জ্বলন্ত পরিস্থিতির মধ্যে আছে। এটি এমন একটি যুদ্ধ যা কখনোই হওয়া উচিত ছিল না। এই সংঘাত কাউকে ফায়দা দেয়নি। মধ্যপ্রাচ্যের ইতিহাস বিশ্বকে আবারও মনে করিয়ে দেয়, শক্তি দিয়ে সমস্যার সমাধান হয় না। অস্ত্রের ব্যবহার কেবল নতুন বিদ্বেষ ও সংকট তৈরি করে। চীন আবারও সকল পক্ষকে অনুরোধ করছে সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করতে, যেন পরিস্থিতি আরও খারাপ না হয় এবং সংঘাত অন্য অঞ্চলে ছড়িয়ে না পড়ে। মার্কিন ও ইসরায়েলি হামলার মধ্যে চীন বারবার বার্তা দিয়েছে, যুদ্ধ কোনো সমাধান দেয় না, বরং নতুন সংকট তৈরি করে। মধ্যপ্রাচ্যের দেশগুলো নিজেরাই নিজেদের ভাগ্য ঠিক করবে, বাইরের কোনো চাপ নয়। এর আগে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার নিন্দা জানিয়েছে চীন। এমন অবস্থায় মধ্যপ্রাচ্যে শান্তির উপর জোর দিয়ে বেইজিং ইঙ্গিত দিচ্ছে, ইরানে বিদেশি হস্তক্ষেপ বন্ধ করা জরুরি।
চীন মনে করে ইরান ও মধ্যপ্রাচ্যের বিষয়গুলো সঠিকভাবে সমাধান করতে হলে কিছু মৌলিক নীতি মেনে চলা উচিত। প্রথমত, জাতীয় সার্বভৌমত্বের সম্মান করা। সার্বভৌমত্ব হলো বর্তমান আন্তর্জাতিক ব্যবস্থার মূল ভিত্তি। চীন বলছে ইরান ও উপসাগরীয় অঞ্চলের সব দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং ভূখণ্ডের অখণ্ডতা সম্মান করা উচিত এবং তা লঙ্ঘন করা যাবে না। দ্বিতীয়ত, শক্তি বা জোর খাটানো এড়িয়ে চলা। শক্ত হাতে চাপ দেখানো মানে যুক্তি শক্তিশালী নয়। বিশ্বকে জঙ্গলের আইন অনুসরণ করতে দেওয়া হবে না। ইরানের ইসলামী সরকার পরিবর্তনের ব্যাপারে বিভিন্ন সময়ে ইঙ্গিত দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু গোয়েন্দা সূত্রের দেয়া তথ্য বলছে বড় ধরনের সামরিক অভিযানও ইরানের সামরিক এবং ধর্মীয় কাঠামো ভাঙতে পারবে না। মার্কিন জাতীয় গোয়েন্দা কাউন্সিলের প্রতিবেদনে বলা হয়, এমন কোনো পরিকল্পনা বাস্তবায়ন করা খুবই কঠিন। বিশ্লেষকদের মতে ইরানে ক্ষমতার কেন্দ্রে থাকা আইআরজিসি অত্যন্ত প্রভাবশালী। তাদের সমর্থন ছাড়া সরকার পরিবর্তন কার্যত অসম্ভব। তেহরানের সঙ্গে বেইজিংয়ের সম্পর্ক শুধু কূটনৈতিক নয়, অর্থনৈতিক ক্ষেত্রেও অনেক গভীর। এর ফলে যুদ্ধ বন্ধে চীনের এগিয়ে আসা কিছুটা হলেও শান্ত করতে পারে বর্তমান পরিস্থিতি। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের বেপরোয়া হামলার মোকাবেলায় বীর দর্পে ইরানের প্রাণপণ লড়াই নেটিজেনদের প্রশংসায় ভাসালেও প্রশ্ন তুলেছে, পাল্টা হুমকি দিচ্ছে প্রতিবেশী আরব রাষ্ট্রগুলো। কারণ ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে লণ্ডভণ্ড হচ্ছে আরব প্রতিবেশীর বেসামরিক স্থাপনা, বাড়ছে ক্ষয়ক্ষতি, হচ্ছে প্রাণহানি। যদিও তেহরানের দাবি ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলা লক্ষ্যবস্তুর মূলত আরব প্রতিবেশী রাষ্ট্রে থাকা মার্কিন সামরিক ঘাঁটি। প্রযুক্তির এত উন্নতির পরও কেন লক্ষ্যভ্রষ্ট হচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্র? মার্কিন ইলেকট্রনিক প্রতিরক্ষা ব্যবস্থাকে দুষছে কেন তেহরান? বিস্তারিত মীর ফজলে রাব্বি দাস রিপোর্টে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মিসাইল হামলা অব্যাহত রেখেছে ইরান। তবে এসব হামলা শুধু মার্কিন সামরিক স্থাপনাতেই হচ্ছে না, নিহতের তালিকায় যোগ হচ্ছে বেসামরিক মানুষদের নামও। সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইনে চালানো ইরানের হামলায় একাধিক বেসামরিক মানুষ নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন অনেকে। এর মধ্যে কাতারের রাস লাফান গ্যাসফিল্ড এবং কুয়েতের আবাসিক এলাকার হামলা উল্লেখযোগ্য। যুদ্ধের ময়দান থেকে উঠে আসা এসব পরিসংখ্যান সমালোচনায় ফেলছে ইরানকে। তবে এবার চাঞ্চল্যকর দাবি তুলেছে জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী মিশন। তেহরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে বিভিন্ন আরব দেশের বেসামরিক অবকাঠামো, জনবসতি ও লক্ষ্যবস্তুতে যেসব ইরানি ক্ষেপণাস্ত্রগুলো আঘাত এনেছে তার দায় ইরানের নয়, বরং মার্কিন ইলেকট্রনিক প্রতিরক্ষা ব্যবস্থার। নিউ ইয়র্কে অবস্থিত ইরানের মিশন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি দীর্ঘ বিবৃতিতে তাদের প্রাথমিক মূল্যায়ন তুলে ধরেছে। বিবৃতিতে বলা হয়, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি শুধু মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং কৌশলগত সামরিক সম্পদগুলোকেই লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে। বেসামরিক এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হানার ঘটনাগুলো বিশ্লেষণ করে ইরান দাবি করেছে, এসব ঘটনার বেশিরভাগ মার্কিন ইলেকট্রনিক প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপশন বা বাধার কারণে ঘটেছে। যুক্তরাষ্ট্রের এই প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ইরানের প্রজেক্টাইল বা ক্ষেপণাস্ত্রগুলোর গতিপথ পাল্টে দিয়ে সেগুলোকে নির্ধারিত সামরিক লক্ষ্যবস্তুর পরিবর্তে বেসামরিক এলাকায় সরিয়ে দিচ্ছে। তেহরানের দাবি অনুযায়ী মার্কিন ও ইসরায়েলি বাহিনী ব্যাপক মাত্রায় জিপিএস জ্যামিং এবং ইলেকট্রনিক স্পুফিং ব্যবহার করছে। এর ফলে ইরানের ক্ষেপণাস্ত্রগুলোর নেভিগেশন সিস্টেম বিভ্রান্ত হয়ে লক্ষ্যভ্রষ্ট হচ্ছে এবং তা দুর্ঘটনাবশত জনবসতিপূর্ণ এলাকায় গিয়ে পড়ছে। বিশ্লেষকরা বলছেন, ইরানের কাছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় এবং বৈচিত্র্যময় ক্ষেপণাস্ত্রের ভান্ডার রয়েছে। তারা ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল এবং ড্রোন এই তিনটির সমন্বয়ে হামলা চালায়, যা প্রতিরক্ষা ব্যবস্থার জন্য মোকাবেলা করা যথেষ্ট কঠিন। প্যাট্রিয়ট, থার্ড এবং আয়রন ডোমের মতো সিস্টেমগুলো ইরানের অধিকাংশ প্রেডিক্টেবল বা সাধারণ গতির মিসাইলগুলো সফলভাবে আটকে দিচ্ছে। তবে ইরানের কিছু আধুনিক মিসাইলের গতি অনেক বেশি এবং সেগুলো মাঝ আকাশে গতিপথ পরিবর্তন করতে পারে, ফলে সেগুলোকে ধ্বংস করা কঠিন হয়ে ওঠে। ইরানের ড্রোন এবং কিছু মিসাইল রিমোট কন্ট্রোল ও জিপিএস এর উপর নির্ভরশীল। উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ারের মাধ্যমে এই সিগন্যালগুলো জ্যাম করে দিলে সেগুলো লক্ষ্যভ্রষ্ট হয়। তবে মার্কিন ইলেকট্রনিক প্রতিরক্ষা ব্যবস্থার কারণেই বেসামরিক স্থাপনায় হামলা হচ্ছে, ইরানের এমন দাবি পুরোপুরি মানতে নারাজ অনেক সামরিক বিশ্লেষক।
আন্তর্জাতিক রাজনীতির বিশ্লেষণধর্মী ম্যাগাজিন অ্যাটালায়ার এক প্রতিবেদনে জানিয়েছে, ইরান সাধারণত ট্রাক বা মোবাইল লঞ্চার ব্যবহার করে মিসাইল ছোড়ে, যাতে শত্রুপক্ষ ড্রোন দিয়ে তাদের অবস্থান শনাক্ত করে ধ্বংস করতে না পারে। কিন্তু এর জন্য নিখুঁত লজিস্টিক্স এবং কোঅর্ডিনেশন প্রয়োজন। যদি মিসাইল উৎক্ষেপণের সময় প্ল্যাটফর্মের সিস্টেমে সামান্য ত্রুটি থাকে বা একদম সমতল না থাকে, তবে মিসাইলটি তার নির্ধারিত পথ থেকে বিচ্যুত হতে পারে। ফলে ইলেকট্রনিক জ্যামিং নয়, বরং তাদের এই অস্থায়ী ও ভ্রাম্যমাণ উৎক্ষেপণ ব্যবস্থার কারিগরি ত্রুটির কারণেই অনেক সময় মিসাইল লক্ষ্যভ্রষ্ট হয়ে সাধারণ মানুষের ওপর পড়ছে। কূটনৈতিক প্রতিক্রিয়ায় ইরানের এই দাবি ওয়াশিংটনে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলো এই পরিস্থিতিতে আরও বেশি শঙ্কার মধ্যে রয়েছে। যদি ইরানের দাবি সত্য হয়, তবে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহারের ঝুঁকি নিয়ে নতুন করে প্রশ্ন উঠবে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। মধ্যপ্রাচ্যের দেশ লেবাননের মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ না হলেও এর পাহাড়ি শহরগুলোতে রমজান আসে ভিন্ন রূপ আর বৈচিত্র্যে। সেখানে রমজান উদযাপন করা হয় জাতীয় উৎসব হিসেবে। ইফতারের সময় জানানো হয় কামানের গোলা ছুড়ে, দস্তরখান সাজানো হয় খেজুর, শুকনো ফল, জিলাপ, মসুর ডালের স্যুপ, বাকলবা ও ফাত্তুশের মতো ঐতিহ্যবাহী খাবারে। রমজানে মুখরোচক খাদ্য তালিকায় আরও আছে তাবুলা, কিব্বে, ইয়ানলাঞ্জির মতো হরেক পদের খাবার। ধর্মীয় সম্প্রীতির দেশ হওয়ায় রোজায় প্রকাশ্যে খাওয়া দাওয়ার নেই কোনো বিধিনিষেধ। ধারাবাহিক আয়োজন দেশে দেশে রমজানের এবারের পর্বে বিস্তারিত জানাচ্ছেন হাফিজুল ইসলাম। আরব বিশ্বের নয়নাভিরাম দেশ লেবানন। পর্বতময় দেশটি ধারণ করে আছে গ্রিক, রোমান, আরব, উসমানী খেলাফত সহ হাজার বছরের ঐতিহ্য। মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ না হলেও লেবাননে রমজানকে বিবেচনা করা হয় জাতীয় উৎসব হিসাবে। মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর মতো এখানেও ইফতারের সময় জানাতে ছোড়া হয় কামানের গোলা। ইফতার আয়োজনে থাকে মুখরোচক সব খাবার। সুন্নতি খেজুর, শুকনো ফল ও শরবত কিংবা দুধের মতো পানীয় দিয়ে শুরু হয় ইফতার। আঙুর, চিনি ও গোলাপ জল দিয়ে তৈরি জিলাব নামের পানীয় লেবাননের মুসলিমদের কাছে বেশ জনপ্রিয়। ইফতারে পছন্দের খাবারগুলোর মধ্যে থাকে মসুর ডালের স্যুপ, আরবীয় মিষ্টান্ন বাকলাভা ও সালাতের পদ ফাত্তোশ। মুখরোচক ঐতিহ্যবাহী সব খাবারের মধ্যে আছে লেবাননের জাতীয় খাবার সবজির সালাদ তাবুলা। নিয়মিত খাওয়া হয় আলুর সালাদ তাহিনি, মরক্কান স্যুপ চোরবা, ভেতরে মাংস দেয়া নিমকির মতো পদ ফাতায়ের। মূল খাবারের সাথে স্যুপ, সালাদ ও মিষ্টান্নকে অপরিহার্য মনে করে লেবানিজরা। ঐতিহ্যবাহী কিব্বে, আঙুর পাতার খাবার ইয়ালাঞ্জি, রুটির সঙ্গে মাংস দিয়ে তৈরি লাহাম বি আজিন, মানসাফ সহ নানান পদের খাবারের আছে বেশ কদর। ধর্মীয় সম্প্রীতির দেশ লেবাননে নিজস্ব ধর্ম ও ঐতিহ্য নিয়ে জীবনযাপন করেন এখানকার মুসলমানরা। পবিত্র মাহে রমজানে সিয়াম সাধনার মধ্য দিয়ে লেবানিজরা অনুসন্ধান করেন আল্লাহর অনুগ্রহ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। পশ্চিম আফ্রিকায় বিশ্বের বৃহত্তম আর উষ্ণতম সাহারা মরুভূমির দেশ নাইজার, যেখানে জনসংখ্যা প্রায় ৯৯% মুসলিম। ইতিহাস বলছে ১৫০০ শতাব্দী থেকে আরব ও বারবার বণিকদের হাত ধরে শুরু হয় ইসলামের প্রচার। সুফি সাধক, হাউজা বণিক ও সোংহাই সাম্রাজ্যের প্রভাবে নাইজারে ছড়িয়ে পড়ে ইসলামের আলো। বিশ্বজুড়ে মুসলিম এর ধারাবাহিক প্রতিবেদনের আজকের পর্বে নাইজার নিয়ে মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। নাইজারে ইসলামের সূচনা মূলত ১৫ শতাব্দী থেকে শুরু করে উত্তর আফ্রিকা ও সাহারা অঞ্চলের মধ্য দিয়ে মরুভূমি পারাপারকারী আরব ও বার্মা বণিকরা ইসলামের বার্তা সাথে নিয়ে আসতেন। সুফি মতবাদের প্রচারকগণ স্থানীয় সংস্কৃতির সাথে ইসলামকে মিলিয়ে প্রচার করায় সাধারণ মানুষ দ্রুত গ্রহণ করে। সোংহাই সাম্রাজ্যের বিস্তার, টুয়ারেগদের প্রভাব এবং হাউসা বণিকদের মাধ্যমে ইসলাম পশ্চিম ও দক্ষিণ নাইজারে ছড়িয়ে পড়ে, যা বর্তমানে দেশটির ৯৯% বেশি মানুষের প্রধান ধর্ম। পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের দাপ্তরিক নাম রিপাবলিক অব দ্য নাইজার। আফ্রিকার বিখ্যাত নাইজার নদীর নামানুসারে এর নামকরণ করা হয়েছে। দেশটির চারপাশে লিবিয়া, চাদ, নাইজেরিয়া, বেনিন ও বুরকিনা ফাসো, মালি, আলজেরিয়া অবস্থিত। দেশটির মোট আয়তন ৪,৯০,০০০ বর্গমাইল, যার ৮০% সাহারা মরুভূমির অংশ। প্রায় ৫ কোটি জনসংখ্যার দেশটির ৯৯% ইসলাম ধর্মে বিশ্বাসী। বিশ্বের শীর্ষ ৩০ জনসংখ্যা বহুল মুসলিম দেশের তালিকায় নাইজারের অবস্থান ১৮তম।
দক্ষিণ পশ্চিম অঞ্চলের শহর নিয়ামি দেশটির রাজধানী। 3 আগস্ট 1960 সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে নাইজার। রাজনৈতিক অস্থিতিশীলতা ও দারিদ্র্য নাইজারের মুসলমানদের প্রধান সংকট। এরপরও দেশটিতে ইসলামী কর্মকাণ্ড থেমে নেই। দেশটির আলেম ও ধর্মপ্রাণ মানুষ শিক্ষা, সংস্কৃতি, সেবা ও রাজনীতি সর্বত্রই সক্রিয়। 1971 সালে প্রতিষ্ঠিত জামিয়া ইসলামিয়া নাইজার দেশটির সর্ববৃহৎ ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান। তিজানিয়া নাইজারের প্রধান সুফিবাদী ধারা। নাইজারের রাজধানী নিয়ামিতে অবস্থিত নিয়ামির গ্র্যান্ড মসজিদ দেশটির অন্যতম প্রধান ও ঐতিহ্যবাহী ধর্মীয় কেন্দ্র। এছাড়াও নাইজারের বিভিন্ন ঐতিহাসিক শহর যেমন আগাদেজ ও জিন্দেরে মাটি ও খড় দিয়ে নির্মিত সাহেলীয় স্থাপত্য শৈলীর প্রাচীন মসজিদগুলো তাদের ঐতিহ্য ও সংস্কৃতির বিশেষ প্রতীক। মোরশেদ আলম, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।